আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের অনুশীলনী একের বেসিক বিষয় নিয়ে আলোচনা করব। এর মধ্যে প্রথমটি হচ্ছে স্বাভাবিক সংখ্যা বা ধনাত্মক অখণ্ড সংখ্যা বা ধনাত্মক পূর্ণ সংখ্যা। শূন্য থেকে বড় সকল পূর্ণ সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বা ধনাত্মক অখণ্ড সংখ্যা বা ধনাত্মক পূর্ণ সংখ্যা বলে। যেমন 1 2 3 4 5 6 7 ... ইত্যাদি। এটা তো গেল স্বাভাবিক সংখ্যার উদাহরণ। এখন আমরা দেখব 7/11। এটা কি স্বাভাবিক সংখ্যা? না, এটা হচ্ছে সাধারণ ভগ্নাংশ সংখ্যা। 7/11 এটা কিন্তু স্বাভাবিক সংখ্যা নয়, এটা হচ্ছে সাধারণ ভগ্নাংশ। এটা 2.4567 এটা কি স্বাভাবিক সংখ্যা? না, এটা হচ্ছে দশমিক ভগ্নাংশ। এটা হচ্ছে দশমিক ভগ্নাংশ সংখ্যা। এটা 0.63 এটা কি স্বাভাবিক সংখ্যা? না, এটা হচ্ছে দশমিক ভগ্নাংশ। 13/23 এটা কি স্বাভাবিক সংখ্যা? না, এটা হচ্ছে ভগ্নাংশ, সাধারণ ভগ্নাংশ। 5.783 পৌনঃপুনিক এটা কি স্বাভাবিক সংখ্যা? না, এটা হচ্ছে আবৃত দশমিক সংখ্যা, আবৃত। তাহলে এখানে 5টি উদাহরণ লিখলাম, আরও একটাও স্বাভাবিক সংখ্যা নয়। স্বাভাবিক সংখ্যা হচ্ছে এই যেখান থেকে 1 থেকে শুরু হবে ধনাত্মকগুলো, 1 থেকে শুরু হবে ধনাত্মকগুলো। কোনো দশমিক সংখ্যা আসতে পারবে না, কোনো ভগ্নাংশ সংখ্যা আসতে পারবে না, সেগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। এখন একটি প্রশ্ন, নিচের কোনটি স্বাভাবিক সংখ্যা? 4টি উত্তর দেয়া আছে, আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ক খ গ ঘ এর মধ্যে কোনটি স্বাভাবিক সংখ্যা। ক নম্বরে আছে 9। 9 কি স্বাভাবিক সংখ্যা? খ নম্বরে আছে 9.673 এটা কি স্বাভাবিক সংখ্যা? নাকি 9.453 পৌনঃপুনিক এটা স্বাভাবিক সংখ্যা? নাকি 6/11? এই 4টার মধ্যে কোনটা স্বাভাবিক সংখ্যা সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন। এখন আমরা জানব মৌলিক সংখ্যা। যে সংখ্যার গুণনীয়ক ওই সংখ্যা নিজেই এবং 1 সে সংখ্যাকে মৌলিক সংখ্যা বলে। অথবা যে সংখ্যার গুণনীয়ক মাত্র 2টি তাকে মৌলিক সংখ্যা বলে। যেমন 2 3 5 7 ইত্যাদি। আমরা কি জানতে পারলাম? যে সংখ্যার গুণনীয়ক ওই সংখ্যা নিজেই এবং 1 সেই সংখ্যাকে মৌলিক সংখ্যা বলে। এখন একটা উদাহরণ দেখি। 2 = 2 × 1। 2কে যদি আমরা ভাঙি, 2কে ভাঙলে কি পাওয়া যায়? 2টি সংখ্যা পাওয়া যায়। 2 × 1 মানে 2টি সংখ্যা পাওয়া যায়। গুণ করলে 2টি উৎপাদক পাওয়া যায়। 2টি গুণনীয়ক, এটাকে গুণনীয়কও বলে উৎপাদকও বলে। 2টি উৎপাদক পাওয়া যায়। তাহলে 2 হচ্ছে একটি মৌলিক সংখ্যা। আবার 7কে যদি ভাঙি, 7 × 1, 7কে ভাঙলে 2টি গুণনীয়ক পাওয়া যায়। তাহলে 7 হচ্ছে একটি মৌলিক সংখ্যা। অর্থাৎ 2টি পূর্ণ সংখ্যার আকারে ভাঙতে হবে। পূর্ণ সংখ্যা দশমিক দিয়ে ভাঙা যাবে না। 2কে ভাঙলে 2টি গুণনীয়ক পাওয়া যায়, 7কে ভাঙলে 2টি গুণনীয়ক পাওয়া যায়। এবার 9কে ভাঙি। 9কে ভাঙলে 9 × 1, আবার 3 × 3। 9কে ভাঙলে গুণনীয়ক পাওয়া যায় মোট 3টি। যেহেতু 3 দুইবার রয়েছে, একবার বলতে হবে। তাহলে 9-এর গুণনীয়ক কয়টি? 1টি 2টি 3টি। যেহেতু 3 দুইবার, এখানে আমরা একবার হিসেবে করব। তাহলে 2 এবং 7 হচ্ছে মৌলিক সংখ্যা। কেননা 2 আর 7কে ভাঙলে মাত্র 2টি গুণনীয়ক পাওয়া যায়, 2টি। কিন্তু 9কে ভাঙলে 2-এর বেশি গুণনীয়ক পাওয়া যায়। এই যে এখানে বলা আছে, যে সংখ্যার গুণনীয়ক মাত্র 2টি তাকে মৌলিক সংখ্যা বলে। যে সংখ্যার গুণনীয়ক মাত্র 2টি তাকে মৌলিক সংখ্যা বলে। তাহলে আমরা এখানে 2 এবং 7 এটার গুণনীয়ক পেয়েছি মাত্র 2টি করে। তাহলে 2 আর 7 হচ্ছে মৌলিক সংখ্যা। এখানে উদাহরণ ছিল 3 5, এটাও ছিল। 3কে যদি ভাঙি, 3কে ভাঙলে 3 × 1 হবে। এছাড়া আর কোনো গুণনীয়ক পাওয়া যাবে না। 5কে ভাঙলে 5 × 1 হবে, আর কোনো গুণনীয়ক পাওয়া যাবে না।
তাহলে 2, 3, 5, 7 এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। অর্থাৎ যেই সংখ্যাকে ভাঙলে মাত্র দুটি গুণনীয়ক পাওয়া যায় সেটা হচ্ছে মৌলিক সংখ্যা। আর যেই সংখ্যাকে ভাঙলে দুইয়ের বেশি গুণনীয়ক পাওয়া যায় সেটা মৌলিক সংখ্যা না। এখানে আমরা একটি সংখ্যা দেখতে পাচ্ছি 44, 22, 322, 321। এর একটা সূত্রের মতো কাজ করবে। এটার দ্বারা 1 থেকে 100 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা রয়েছে সেটা বের করা সহজ হবে। যেমন প্রথম 4, এই 4 হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা নির্দেশ করে। প্রথম 4-এর দ্বারা 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা 4টি। তারপরে যে 4, এই 4-এর দ্বারা 11 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা 4টি বোঝায়। তারপর 2, এই 2-এর দ্বারা 21 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা বোঝায় 2টি। তারপর 31 থেকে 40 পর্যন্ত মৌলিক সংখ্যা 2টি। তারপর 41 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা 3টি। 51 থেকে 60 পর্যন্ত মৌলিক সংখ্যা 2টি এবং 61 থেকে 70 পর্যন্ত মৌলিক সংখ্যা 2টি। 71 থেকে 80 পর্যন্ত মৌলিক সংখ্যা 3টি। 81 থেকে 90 পর্যন্ত মৌলিক সংখ্যা 2টি। 91 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা 1টি। টোটাল হয় 25টি। 1 থেকে 100 পর্যন্ত মোট 25টি মৌলিক সংখ্যা রয়েছে। আর আমরা কি জানলাম? যে এই সংখ্যাকে ভাঙলে মাত্র দুটি সংখ্যা পাওয়া যায় বা দুটি গুণনীয়ক পাওয়া যায় সেটা হচ্ছে মৌলিক সংখ্যা। আর যে এই সংখ্যাকে ভাঙলে 2-এর বেশি গুণনীয়ক পাওয়া যায় সেটা মৌলিক সংখ্যা নয়। এখন একটি প্রশ্ন, নিচের কোনটি মৌলিক সংখ্যা? 8, 13 নাকি 28? যেটা উত্তর সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন। যৌগিক সংখ্যা, যে সংখ্যার গুণনীয়ক 2-এর বেশি তাকে যৌগিক সংখ্যা বলে। যেমন 8, 12, 36 ইত্যাদি। আমরা কি জানলাম? যে সংখ্যার গুণনীয়ক 2-এর বেশি তাকে যৌগিক সংখ্যা বলে। অর্থাৎ গুণনীয়ক হবে 2-এর বেশি। যেমন 8কে ভাঙলে হয় 8 × 1 মানে 8 অক্ষে 8, তারপর 4 দুগুণে 8। 8কে ভাঙলে গুণনীয়ক পাওয়া যায় 4টি, 1, 2, 4, 8। ওই 4টা হচ্ছে 8-এর গুণনীয়ক, মানে 8-এর গুণনীয়ক হচ্ছে 4টি। এবার যদি 12কে ভাঙি তার মানে হচ্ছে 12 × 1 মানে 12 অক্ষে 12 ভাঙা যায়। 6 দুগুণে 12, 3, 4, 12 ভাঙা যায়। 12-র গুণনীয়ক কয়টি পেলাম? 6টি। 12-র গুণনীয়ক কয়টি পেলাম? 6টি। 8-এর গুণনীয়ক কয়টি পেলাম? 4টি। এখানে বলা আছে যেই সংখ্যার গুণনীয়ক 2-এর বেশি তাকে যৌগিক সংখ্যা বলে। তাহলে 8-এর গুণনীয়ক 2-এর বেশি, 12-র গুণনীয়ক 2-এর বেশি, এখানে 14 রয়েছে 14। 14কে ভাঙলে এর গুণনীয়ক 2-এর বেশি পাওয়া যাবে। যেমন 14 অক্ষে 14, 7 দুগুণে 14। 14-র গুণনীয়ক হবে 2-এর বেশি। 36, 36-এর গুণনীয়ক হবে 2-এর বেশি। 36-এর গুণনীয়ক 2-এর বেশি। 36 অক্ষে 36, 4 নং 36, 3 12 36, 18 দুগুণে 36, এরকম অনেকভাবে ভাঙা যায়। তাহলে আমরা কি পেলাম? যে সংখ্যার গুণনীয়ক 2-এর বেশি তাকে যৌগিক সংখ্যা বলে। এখন একটি প্রশ্ন, নিচের কোনটি যৌগিক সংখ্যা? 5, 17 নাকি 10? কোনটি যৌগিক সংখ্যা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন। সহমৌলিক সংখ্যা, যদি 2 বা ততোধিক সংখ্যার সাধারণ গুণনীয়ক বা উৎপাদক শুধু 1 হয় তাকে সহমৌলিক বলে। যেমন 6 ও 35 এই দুটি হচ্ছে সহমৌলিক। 6কে ভেঙে দেখি, 6 × 1, 3 × 2 মানে 6কে ভাঙলে 2 এইভাবে ভাঙা যায়। 6 অক্ষে 6, 3 দুগুণে 6। যদি 6কে মানে 6কে ভাঙি আমরা 4টি গুণনীয়ক পেলাম। এবার যদি 35কে ভাঙি, 35 দিয়ে একবার ভাঙবো। 35 অক্ষে 35 আর মানে 7 × 5 মানে 5 × 7 = 35। 35কে ভাঙলাম, কয়টি গুণনীয়ক পেলাম? 4টি। 6কে ভাঙলাম, কয়টি গুণনীয়ক পেলাম? 4টি। এই গুণনীয়ক আর এই গুণনীয়কের মধ্যে মিল রয়েছে কি? শুধু 1। এই 6-এর গুণনীয়কের মধ্যে 1 আছে, 35-এর গুণনীয়কের মধ্যে 1 আছে। আর কোনো গুণনীয়ক মিল নেই, শুধু 1 মিল রয়েছে। সংজ্ঞার মধ্যে বলা আছে যদি সাধারণ গুণনীয়ক বা উৎপাদক শুধু 1 হয়, অর্থাৎ যদি শুধু 1 মিল থাকে মানে 1 মিল থাকে, সেটা হবে সহমৌলিক সংখ্যা। 6-এর গুণনীয়ক 4টার মধ্যে
আর 35-এর গুণনীয়ক 4টার মধ্যে মিল শুধু 1 ছাড়া আর কোনো মিল নেই, অর্থাৎ এটা হচ্ছে সাধারণ উৎপাদক। এই জন্য 6 আর 35কে সহমৌলিক বলবো, কারণ দুটির গুণনীয়কের মধ্যে শুধু 1 মিল রয়েছে। এবার 8-এরটা দেখি। 8কে ভাঙলে 8 × 1 4 × 2 মানে 8 অক্ষে 8 4 দুগুণে 8। 8কে ভাঙলে 4টে গুণনীয়ক পেলাম। এখন যদি বলি 6 এবং 8 দুটি কি সহমৌলিক? 6 এবং 8 দুটি কি সহমৌলিক? বরং 6 আর 8 সহমৌলিক না। কেননা 6 আর 8-এর গুণনীয়কগুলো দেখি। 6-এর গুণনীয়ক 1 আছে, 8-এর গুণনীয়ক 1 মানে 1 মিল। আবার 6-এর গুণনীয়ক 2 রয়েছে, 8-এর গুণনীয়ক 2 রয়েছে, 2 মিল। তাহলে 1ও মিল রয়েছে, আবার 2ও মিল রয়েছে। 1ও মিল আছে, আবার 2ও মিল আছে। এই জন্য 6 ও 8 সহমৌলিক নয়, শুধু 1 মিল থাকতে হবে। 1 6 এর গুণনীয়কের মধ্যে 1 আছে, 8-এর গুণনীয়কের মধ্যে 1 আছে, মানে 1 মিল আছে, ঠিক আছে বুঝলাম। কিন্তু 2ও তো মিল রয়েছে, এখানে 2 রয়েছে, এখানে 2 রয়েছে। তাহলে 1 বাদে যদি অন্য কোনো সংখ্যা মিল থাকে তাহলে সেটাকে আমরা সহমৌলিক বলতে পারবো না। 6 আর 8কে সহমৌলিক বলতে পারবো না। কেন? কারণ 1 ছাড়াও অন্য সংখ্যা মিল রয়েছে, যেমন 2 মিল রয়েছে। তো আবার বলতে পারি এখানে 8 আর 35 কি সহমৌলিক? হ্যাঁ, 8 আর 35 হচ্ছে সহমৌলিক, কারণ 8-এর মধ্যে 1, 35-এর মধ্যে 1 রয়েছে। এ দুটি হচ্ছে মিল। কিন্তু অন্য যে 3টি গুণনীয়ক রয়েছে, এই 3টির সাথে 3টির কোনো মিল নেই, শুধু 1 মিল রয়েছে। 8 আর 35 হচ্ছে সহমৌলিক। তাহলে আমরা কি বুঝলাম? যেই সংখ্যার মধ্যে শুধু 1 মিল থাকবে, অর্থাৎ গুণনীয়ক যতগুলো রয়েছে এর মধ্যে শুধু 1 মিল থাকে 1, তাহলে সেটাকে বলবো সহমৌলিক। আর 1 ছাড়া যদি অন্য কোনো সংখ্যাও মিল থাকে তাহলে আমরা তাকে সহমৌলিক বলতে পারবো না। এখন একটি প্রশ্ন, নিচের কোনটি সহমৌলিক সংখ্যা? ক নম্বরে 5 আর 10 দুটি কি সহমৌলিক? খ নম্বরে 17, 23 দুটি কি সহমৌলিক? এ দুটির মধ্যে কোনটি সহমৌলিক, ক অথবা খ? অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন। পূর্ণ সংখ্যা, শূন্য সহ সকল ধনাত্মক অখণ্ড সংখ্যা ও ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে। যেমন 0 মাঝখানে, ডান পাশে 1 2 3 ... বাম পাশে -1 -2 -3 ... এটা হচ্ছে পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা আমরা কি পেলাম? অর্থাৎ শূন্য ডান পাশে 1 2 3 থাকবে ... শূন্যর বাম পাশে -1 -2 -3, এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা। তাহলে একটা উদাহরণ দেখি। এই যে -8/13, এটা কি পূর্ণ সংখ্যা? না, এটা হচ্ছে একটা সাধারণ ভগ্নাংশ সংখ্যা। এটা একটা ভগ্নাংশ, এটা পূর্ণ সংখ্যা না। এটা দেখি -3.87654, এটা কি পূর্ণ সংখ্যা? না, এটা হচ্ছে দশমিক সংখ্যা, দশমিকে রয়েছে। 7/11, এটা কি পূর্ণ সংখ্যা? না, এটা হচ্ছে ভগ্নাংশ সংখ্যা, p/q আকারে আছে, ভগ্নাংশ সংখ্যা, সাধারণ ভগ্নাংশ। 2.456784, এটা কি পূর্ণ সংখ্যা? না, এটাও দশমিক সংখ্যা। এগুলো হচ্ছে দশমিক, এটা হচ্ছে সাধারণ ভগ্নাংশ। এটা দশমিক ভগ্নাংশ, এটা সাধারণ ভগ্নাংশ। এটা হচ্ছে দশমিক ভগ্নাংশ, এটা সাধারণ ভগ্নাংশ। তাহলে এগুলো ঋণাত্মক হতে পারে, ভগ্নাংশ ধনাত্মক হতে পারে, ঋণাত্মক হতে পারে। দশমিক ভগ্নাংশ ধনাত্মক হতে পারে, ঋণাত্মক হতে পারে। এগুলো একটাও পূর্ণ সংখ্যা না। পূর্ণ বলতে হবে পূর্ণ মানে দশমিকও আসতে পারবে না, সাধারণ ভগ্নাংশ আকারেও আসতে পারবে না, p/q আকার আসতে পারবে না। এই যেখানে -1 রয়েছে, 1 রয়েছে, 2 রয়েছে, 3 রয়েছে, -2 -3 রয়েছে, এগুলো কিন্তু ভগ্নাংশ আকারে নেই বা দশমিক ভগ্নাংশ আকারে নেই। এগুলো হচ্ছে পূর্ণ আকারে রয়েছে। পূর্ণ, যদিও ধনাত্মক এবং ঋণাত্মক রয়েছে, কিন্তু পূর্ণ আকারে, অর্থাৎ দশমিক আকারে নেই এবং কি ভগ্নাংশ আকারে নেই। এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা। ... দিয়েছে মানে এখানে আর অনেক রয়েছে, অনেক কোটি 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 মানে অসংখ্য পূর্ণ সংখ্যা রয়েছে। তাহলে পূর্ণ সংখ্যা কি বুঝলাম আমরা? শূন্য সহ সকল ধনাত্মক অখণ্ড বলছে, অখণ্ড। যদি দশমিক দেই তাহলে তো সেটা খণ্ড হয়ে গেল, খণ্ড হয়ে গেল।
যদি ভগ্নাংশ আকারে দেই, এটাকে ক্যালকুলেটরে ভাগ করলে এটাও দশমিক চলে আসবে। এই যে এই ভগ্নাংশকে যদি ক্যালকুলেটরে ভাগ করি, এটাও দশমিক চলে আসবে, মানে খণ্ড হয়ে যাবে। আমাদের বলছে যে অখণ্ড সংখ্যা, অখণ্ড হতে হবে। ধনাত্মক অখণ্ড ও ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে। নিচের কোনটি পূর্ণ সংখ্যা? একটি প্রশ্ন। নিচের কোনটি পূর্ণ সংখ্যা? 5.32, খ নম্বরে 17, গ নম্বরে 5/7। এই তিনটির মধ্যে কোনটি পূর্ণ সংখ্যা? অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ভগ্নাংশ সংখ্যা। p/q আকারের কোনো সংখ্যাকে ভগ্নাংশ সংখ্যা বলে, যেখানে q is not equal to 0 এবং q is not equal to 1 হবে। যেমন 1/2, 3/2, তারপর -5/3 ইত্যাদি। আমরা কি বুঝলাম সংখ্যা থেকে? p/q আকারের মানে লব বাই হর আকারের কোনো সংখ্যাকে ভগ্নাংশ সংখ্যা বলে। লবে কিছু থাকবে, হরে কিছু থাকবে, কিন্তু হরের মধ্যে মানে কিউর জায়গায় 0 হতে পারবে না, 1 হতে পারবে না, তাহলে সেটা হবে ভগ্নাংশ সংখ্যা। আবার বলছি, কিউর জায়গায় কিউ ইজ নট ইকুয়াল টু 0 মানে হচ্ছে কিউর জায়গায় মানে হরে 0 হতে পারবে না, আবার হরে 1 হতে পারবে না, তাহলে সেটা হবে ভগ্নাংশ সংখ্যা। p/q মানে হচ্ছে লব বাই হর, লব বাই হর, লবেও কিছু থাকবে, হরে কিছু থাকবে, কিন্তু হরে 0 হতে পারবে না, 1 হতে পারবে না। যেমন 1/2, উপরে হচ্ছে 1 মানে p এর জায়গায় হচ্ছে 1, q এর জায়গায় হচ্ছে 2, এটা হবে একটি ভগ্নাংশ সংখ্যা। কারণ নিচে মানে কিউর জায়গায় 0 নেই, 1 নেই, অন্য কোনো সংখ্যা রয়েছে, তো p/q আকারে রয়েছে, এটা মানে লব বাই হর আকারে আছে। লবে একটা কিছু রয়েছে, হরে একটা কিছু রয়েছে। 3/2 এটা একটি ভগ্নাংশ সংখ্যা, কেন? নিচে 0ও নেই, 1ও নেই। -5/3 নিচে 0ও নেই, 1ও নেই, এটা একটি ভগ্নাংশ সংখ্যা। তবে ভগ্নাংশ ধনাত্মক হতে পারে, ঋণাত্মক হতে পারে। ধনাত্মক মানে পজিটিভ যেটা, ঋণাত্মক হচ্ছে নেগেটিভ মানে মাইনাস দেওয়া থাকে। তো ধনাত্মক ঋণাত্মক দুটোটাই হতে পারে, কিন্তু নিচে মানে হরের জায়গায় 0 হতে পারবে না এবং 1 হতে পারবে না। একটি পরীক্ষা, নিচের কোনটি ভগ্নাংশ? ক নম্বর 3/7, খ 3/0, গ 5/1। এই তিনটির মধ্যে কোনটি ভগ্নাংশ? শুধু নম্বরটি, ক খ গ এরকম শুধু নম্বরটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। প্রকৃত ভগ্নাংশ, যে ভগ্নাংশের লব ছোট এবং হর বড় তাকে প্রকৃত ভগ্নাংশ বলে। যেমন 1/2, 2/3, 3/5 ... ইত্যাদি, মানে আরও এরকম রয়েছে অনেক। তাহলে আমরা কি জানলাম? যে ভগ্নাংশের লব ছোট, লব কোনটা? লব হচ্ছে উপরেরটাকে লব বলে, নিচেরটাকে হর বলে। বলছে লব ছোট, হর বড়। যেমন 1/2 এটা হচ্ছে একটি ভগ্নাংশ, কিন্তু প্রকৃত ভগ্নাংশ। কেন প্রকৃত? লব ছোট, 1 হচ্ছে ছোট, লব ছোট, হর বড়, 2 বড় মানে হর বড়, 1/2 এটা হচ্ছে একটি প্রকৃত ভগ্নাংশ। তারপর আরেকটি ভগ্নাংশ হচ্ছে 2/3। উপরেরটা হচ্ছে লব মানে 2 ছোট, উপরেরটা হচ্ছে লব মানে 2 হচ্ছে ছোট আর নিচেরটা হচ্ছে বড়। উপরেরটা যদি ছোট হয় মানে লব ছোট হয়, সেটা হবে প্রকৃত ভগ্নাংশ। আরেকটি উদাহরণ দেখি, 3/5। উপরেরটা হচ্ছে ছোট, উপরেরটা ছোট মানে উপরেরটা ছোট, উপরেরটা লব, নিচেরটা হর, 3/5 হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। একটি পরীক্ষা, নিচের কোনটি প্রকৃত ভগ্নাংশ? ক নম্বরে বলা আছে 3/7, খ নম্বরে 11/3, ক নম্বরে 5, তারপর হচ্ছে 2/9। এটাকে বলে 5 সমস্ত 9/2। এই তিনটার মধ্যে কোনটা প্রকৃত ভগ্নাংশ? অবশ্যই শুধু নম্বরটা, ক খ গ এরকম শুধু ক হলে ক, খ হলে খ, গ হলে গ কমেন্ট বক্সে জানিয়ে দিন। অপ্রকৃত ভগ্নাংশ, যে ভগ্নাংশের লব বড় এবং হর ছোট তাকে অপ্রকৃত ভগ্নাংশ বলে। যেমন 3/2, 4/3, 5/2 ... ইত্যাদি। অর্থাৎ আরো এরকম অনেক অপ্রকৃত ভগ্নাংশ রয়েছে। তাহলে আমরা কি জানলাম সংজ্ঞা থেকে? যে ভগ্নাংশের লব বড়, এই যে 3/2 এটা একটি ভগ্নাংশ। উপরেরটা কিন্তু লব, উপরেরটা লব, নিচেরটা হর, উপরেরটা লব, নিচেরটা হর। বলছে লব বড় হবে, 3 বড়, 2 ছোট। এখানে আরেকটি ভগ্নাংশ 4 বড়, 3 ছোট। এখানে আরেকটি ভগ্নাংশ 5 বড়, 2 ছোট। মানে উপরেরটা যদি বড় হয়
মানে লব যদি বড় হয় সেটা হবে অপ্রকৃত ভগ্নাংশ। লব বড় হয়, হর ছোট হয়, সেটা হবে অপ্রকৃত ভগ্নাংশ। একটি পরীক্ষা, নিচের কোনটি অপ্রকৃত ভগ্নাংশ? ক নম্বরে 4/5, খ 11/3, গ 6, তারপর হচ্ছে 3/4, অর্থাৎ 6 সমস্ত 4/3। এই তিনটার মধ্যে কোনটা অপ্রকৃত ভগ্নাংশ সেটার অবশ্যই নম্বরটা শুধু কমেন্ট বক্সে জানিয়ে দিন। মিশ্র ভগ্নাংশ, যে ভগ্নাংশে পূর্ণ সংখ্যা ও প্রকৃত ভগ্নাংশ একসাথে লেখা হয় তাকে মিশ্র ভগ্নাংশ বলে। যেমন 3 সমস্ত 2/1, 2 সমস্ত 3/2। আমরা কি জানতে পারলাম? যে ভগ্নাংশে পূর্ণ সংখ্যা ও প্রকৃত ভগ্নাংশ একসাথে লেখা হয়। যেমন এই যে উদাহরণ 3 কিন্তু একটি পূর্ণ সংখ্যা, শুধু 3 একটি পূর্ণ সংখ্যা। আবার 1/2 হচ্ছে একটি প্রকৃত ভগ্নাংশ। 1/2 কেন প্রকৃত ভগ্নাংশ? কারণ লব ছোট হর বড়। লব ছোট হর বড় মানে 1 ছোট 2 বড়, উপরে একটা লব নিচে একটা হর। লব ছোট হর বড়, এই জন্য 1/2 হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। আর 3 হচ্ছে একটি পূর্ণ সংখ্যা মানে দশমিকও নয়, ভগ্নাংশও নয়। 3 কিন্তু একটি পূর্ণ সংখ্যা। তাহলে একটি পূর্ণ সংখ্যা এবং একটি প্রকৃত ভগ্নাংশ একসাথে লেখা হয়েছে, পাশাপাশি লেখা হয়েছে, এইটা পুরোটা হবে একসাথে মিশ্র ভগ্নাংশ। 3 সমস্ত 2/1, 3 সমস্ত 2/1, এটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। আরেকটু উদাহরণ দেখি, 2 সমস্ত 3/2। এখন শুধু 2টা দেখি আমরা। 2 হচ্ছে পূর্ণ সংখ্যা, 2 হচ্ছে মানে 2 হচ্ছে পূর্ণ সংখ্যা, আর এই 2/3 হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। কেন প্রকৃত ভগ্নাংশ? উপরেরটা ছোট নিচেরটা বড়, মানে লব ছোট হর বড়। অতএব মানে 2 সমস্ত 3/2 হচ্ছে মিশ্র ভগ্নাংশ। একটি পরীক্ষা, নিচের কোনটি মিশ্র ভগ্নাংশ? ক নম্বরে 4/7, খ নম্বরে 5/3, গ নম্বরে 6 সমস্ত 4/3। এই তিনটার মধ্যে কোনটা মিশ্র ভগ্নাংশ? অবশ্যই কমেন্ট বক্সে শুধু নম্বরটা লিখে দিলেই হবে। মূলদ সংখ্যা, যদি কোনো সংখ্যাকে দুটি পূর্ণ সংখ্যার ভাগফল রূপে বা p/q আকারে প্রকাশ করা যায় তাকে মূলদ সংখ্যা বলে। অথবা সকল পূর্ণ সংখ্যা ও ভগ্নাংশ সংখ্যাকে মূলদ সংখ্যা বলে। যেমন 503, √16, 2/3, 5.63, 7.56 ইত্যাদি। তাহলে আমরা কি বুঝলাম? যদি কোনো সংখ্যাকে দুটি পূর্ণ সংখ্যার ভাগফল রূপে বা p/q আকারে প্রকাশ করা যায় তাকে মূলদ সংখ্যা বলে। যেমন 5, 0, 3 এই সবগুলোকে p/q আকারে অর্থাৎ লব বাই হর আকারে প্রকাশ করা যাবে। এই সবগুলোকে লব বাই হর আকারে প্রকাশ করা যাবে। যেমন 5কে p/q আকার মানে হচ্ছে লব বাই হর বানানো যাবে। উপরে 5 নিচে 1, 0কে উপরে 0 নিচে 1, 3কে উপরে 3 নিচে 1 দেওয়া যাবে। তারপর √16 হচ্ছে পূর্ণ বর্গ সংখ্যা। 16 এর উপর রুট দিলে হয় 4। আবার 4কে 4/1 লেখা যায়, মানে p/q আকারে লেখা যায়। 2/3 p/q আকারে রয়েছে, যেমন উপরে একটি সংখ্যা নিচে একটি সংখ্যা। তারপরে যে দশমিক সংখ্যা, এই দশমিককে উঠিয়ে দিলে নিচে একটি সংখ্যা হবে, নিচে একটি সংখ্যা 100 হবে, আর উপরে হবে 567। তার মানে এটাকেও p/q আকারে প্রকাশ করা যায়। 7.56 এটাকেও p/q আকারে প্রকাশ করা যায়। p/q মানে হচ্ছে ভগ্নাংশ আকারে, লব বাই হর আকারে প্রকাশ করা যায়। তো যে সংখ্যাকে লব বাই হর আকারে প্রকাশ করা যায় সেটা হচ্ছে মূলদ সংখ্যা। অথবা বলতে পারি যে সকল পূর্ণ সংখ্যা ও ভগ্নাংশ সংখ্যাকে মূলদ সংখ্যা বলে। একটি পরীক্ষা, নিচের কোনটি মূলদ সংখ্যা? ক নম্বরে 9, খ নম্বরে √11, খ নম্বরে √11, গ নম্বরে 6.6745... তিনটির মধ্যে কোনটি মূলদ সংখ্যা? অবশ্যই শুধু নম্বরটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। অমূলদ সংখ্যা, যদি কোনো সংখ্যাকে দুটি পূর্ণ সংখ্যার ভাগফল রূপে বা p/q আকারে প্রকাশ করা না যায় তাকে অমূলদ সংখ্যা বলে। অথবা যে সকল সংখ্যা পূর্ণ বর্গ নয় তাদের বর্গমূলকে অমূলদ সংখ্যা বলে। যেমন √2, √5, √7, 6.5678... ইত্যাদি। তাহলে আমরা জানলাম অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যার কি জানতে পারলাম? যে p/q আকারে প্রকাশ করা যাবে না, মানে লব বাই হর আকারে প্রকাশ করা যাবে না। আরেকটা সংখ্যা জানতে পারলাম যে যে সকল সংখ্যা পূর্ণবর্গ নয় তাদের উপরে রুট হলে সেটা অমূলদ সংখ্যা। যেমন এখানে একটু উদাহরণ দেখি আমরা।
এই যে 4, 9 উদাহরণ তো এখানে দেওয়াই আছে। আবার কয়েকটি সংখ্যা দেখি, আরও কয়েকটি সংখ্যা দেখি। 4 হচ্ছে একটি পূর্ণবর্গ সংখ্যা, 9 একটি পূর্ণবর্গ সংখ্যা, 25 পূর্ণবর্গ সংখ্যা, 49 পূর্ণবর্গ সংখ্যা। কেন পূর্ণবর্গ সংখ্যা? 4কে যদি রুট করি দশমিক সংখ্যা আসবে না, 9কে রুট করলে দশমিক সংখ্যা আসবে না, 25কে রুট করলে দশমিক সংখ্যা আসবে না, 49কে রুট করলে দশমিক সংখ্যা আসবে না। এরকম আরও অনেক পূর্ণ বর্গ সংখ্যা রয়েছে যেগুলোকে রুট করলে দশমিক সংখ্যা আসে না। এই জন্য এই সংখ্যাগুলো পূর্ণবর্গ সংখ্যা, অর্থাৎ যেই সংখ্যাকে রুট করলে কোনো দশমিক আসে না সেই সংখ্যাটি হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। তাহলে এই 4টা যেমন পূর্ণবর্গ, এরকম আরো অনেক পূর্ণবর্গ রয়েছে। তাহলে আমরা এই যে দেখলাম √2 কি পূর্ণবর্গ? না, 2 পূর্ণবর্গ নয়, 5 পূর্ণবর্গ নয়, 7 পূর্ণবর্গ নয়। এরকম সংখ্যা যদি যেগুলো পূর্ণবর্গ নয় সেগুলো যদি রুটের ভিতর থাকে তাহলে সেটা হবে অমূলদ সংখ্যা। আরেকটা হচ্ছে যদি আমরা দশমিকের পরে সংখ্যা পাই এবং সেটা ডট ডট মানে অসীম পর্যন্ত, অর্থাৎ দশমিকের পরের সংখ্যা কয়টি আছে সেটা যদি আমরা গুনতে না পারি সেটা হচ্ছে অমূলদ। একটি পরীক্ষা, নিচের কোনটি অমূলদ সংখ্যা? ক 15, খ √13, গ 9.67। কোনটা অমূলদ সংখ্যা সেটা নম্বর অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন। দশমিক ভগ্নাংশ। মূলদ সংখ্যা ও অমূলদ সংখ্যাকে দশমিক দিয়ে প্রকাশ করা হলে একে দশমিক ভগ্নাংশ বলে। যেমন 3 = 3.0। 3কে দশমিক দিয়ে লেখা যায়, 3-র ডান পাশে দশমিক দিয়ে একটা শূন্য দিলে এর 3-র মানের কোনো পরিবর্তন হয় না, অতএব 3কে দশমিক দিয়ে লেখা যায়। 5/2কে দশমিক দিয়ে লেখা যায়, অর্থাৎ 5কে 2 দ্বারা ভাগ, এই দাগের মানে হচ্ছে ভাগ। 5কে 2 দ্বারা ভাগ করলে 2.5 হয়। 10কে 3 দ্বারা ভাগ করলে 3.333 আসতেই থাকে। ডট ডট মানে কি? এখানে অসংখ্য 3 রয়েছে, অসংখ্য ডট ডট মানে হচ্ছে অনেক 3 রয়েছে। তাহলে 10/3কে ভাগ করলে একটা দশমিক পাওয়া যায়। সসীম দশমিক ভগ্নাংশ। যে দশমিক ভগ্নাংশে দশমিক বিন্দুর ডান দিকে সসীম সংখ্যক অঙ্ক থাকে তাকে সসীম দশমিক ভগ্নাংশ বলে। যেমন 0.12, 1.023, 7.832 ইত্যাদি। বলছে সসীম দশমিক ভগ্নাংশ। দশমিকের ডান পাশে যদি সসীম মানে নির্দিষ্ট সংখ্যক সংখ্যা থাকে, নির্দিষ্ট সংখ্যক অঙ্ক থাকে, দশমিকের ডান পাশে নির্দিষ্ট মানে গণা যায়, দশমিকের ডান পাশে যদি নির্দিষ্ট সংখ্যক থাকে অর্থাৎ অঙ্কগুলো গণা যায় সেটা হবে সসীম দশমিক। দশমিকের ডান পাশের অঙ্কগুলো যদি গণা যায়, কয়টা বলতে পারি? এখানে দশমিকের ডান পাশে 2টি, এখানে দশমিকের ডান পাশে 3টি, এখানে দশমিকের ডান পাশে 3টি রয়েছে, এটা আমরা গুনতে পারছি। তাহলে দশমিকের ডান পাশে যদি অঙ্কগুলো গণা যায় কয়টি রয়েছে সেটা হবে সসীম দশমিক ভগ্নাংশ। নিচের কোনটি সসীম দশমিক ভগ্নাংশ? ক নম্বরে 17.567 পৌনপুনিক, খ নম্বর 45.78, গ 13.678 ডট ডট ডট। এই তিনটির মধ্যে যেটি সসীম দশমিক ভগ্নাংশ সেটি শুধু নম্বরটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন। অসীম দশমিক ভগ্নাংশ। যে দশমিক ভগ্নাংশে দশমিক বিন্দুর ডান দিকের অঙ্ক কখনো শেষ হয় না তাকে অসীম দশমিক ভগ্নাংশ বলে। যেমন √2 = 1.414213564 ডট ডট ডট, √7 = 2.6457513111 ডট ডট ডট। অসীম দশমিক ভগ্নাংশ মানে অসীম, অর্থাৎ দশমিক বিন্দুর ডান পাশে যদি অসীম সংখ্যক অঙ্ক থাকে, অসীম সংখ্যক অঙ্ক মানে শেষ হয় না অর্থাৎ গোনা যায় না। এই যে √2কে রুট করলে যে সংখ্যাটি আসে সেটা হচ্ছে অসীম, অর্থাৎ কতগুলো যে সংখ্যা রয়েছে আমরা জানি না। আর আমাদের ক্যালকুলেটর তো সীমিত সংখ্যক অঙ্ক ধরতে পারে, সীমিত সংখ্যক। এই আমরা যে ক্যালকুলেটরগুলো ব্যবহার করি এটা তো অসীম সংখ্যক অঙ্ক ধারণ করতে পারে না, তাই সবগুলো দেখায়ও না। তো 2কে রুট করলে অসীম সংখ্যক অঙ্ক পাওয়া যায়,
যেটা গণা যায় না, অনেক অনেক অঙ্ক, অনেক অনেক অঙ্ক। আমরা যদি ভাগ পদ্ধতিতে বর্গমূল নির্ণয় করি তখন দেখা যাবে যে কত সংখ্যা আসতেই থাকে, কিন্তু ক্যালকুলেটরে সেটা বোঝা যায় না, ঘরগুলো ভরে যায়। তার মানে এটা আরও রয়েছে। 7কে যখন ভাগ পদ্ধতিতে বর্গমূল করব তখন অসীম সংখ্যক অঙ্ক আসতেই থাকে, কিন্তু ক্যালকুলেটরে সবগুলো অঙ্ক দেখায় না। তাহলে 27 হচ্ছে অসীম দশমিক ভগ্ন। এটাকে যখন রুট করব তখন যেটা বের হবে সেটা হচ্ছে অসীম দশমিক ভগ্নাংশ। অসীম দশমিক মানে হচ্ছে দশমিকের ডান পাশ সংখ্যাগুলো আসতেই থাকে আর শেষ হয় না, চলতেই থাকে। এটা হচ্ছে অসীম দশমিক ভগ্নাংশ। একটি পরীক্ষা, নিচের কোনটি অসীম দশমিক ভগ্নাংশ? অসীম দশমিক ভগ্নাংশ ক নম্বর 37.567, খ নম্বর 76.78, গ নম্বর 23.698... এই তিনটির মধ্যে কোনটি অসীম দশমিক ভগ্নাংশ? অবশ্যই এর নম্বরটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আবৃত দশমিক ভগ্নাংশ, যে সকল দশমিক ভগ্নাংশে দশমিক বিন্দুর ডানে এক বা একাধিক অঙ্ক বারবার আসে তাদেরকে আবৃত দশমিক ভগ্নাংশ বলে। যেমন 3.333... মানে অসীম সংখ্যক 3 রয়েছে। এখন এটাকে আমরা এইভাবে লিখতে পারি 3.3 দিয়ে পৌনঃপুনিক, অর্থাৎ এই যে দশমিকের ডান পাশে যে 3 রয়েছে, অসীম সংখ্যক যে 3 রয়েছে, অসংখ্য 3 রয়েছে, সবগুলো 3 না লিখে একটা 3 লিখে উপরে পৌনঃপুনিক দিলে বোঝায় যে এটা হচ্ছে আবৃত দশমিক ভগ্নাংশ। অর্থাৎ দশমিকের ডান পাশে 3 বারে বারে আসতেই আছে, রিপিট হচ্ছে। সবগুলো 3 না লিখে শুধু ডান পাশে, মানে দশমিকের ডান পাশে একটা 3 লিখে পৌনঃপুনিক দিলে আমাদের এটা হয়ে যায়। এটা হচ্ছে 3.3, পৌনঃপুনিক হচ্ছে আবৃত দশমিক ভগ্নাংশ। তারপর এটা 2.454545... এটাকে যদি আমরা লিখি যে সমান দিয়ে 2.45 পৌনঃপুনিক, 2.45 পৌনঃপুনিক, অর্থাৎ এই দশমিকের ডান পাশে 45 আসতেই আছে, 45 এইভাবে আসতেই আছে, অনন্তকাল পর্যন্ত আসতেই থাকবে। তো আমরা 45 এতবার না লিখে 2.45, এই 45 লিখে একবার লিখে উপরে দুইটা পৌনঃপুনিক দিলে তাহলে আমাদের আর অন্য অঙ্ক লেখার প্রয়োজন নেই। দুইটা পৌনঃপুনিকের মানে হচ্ছে 45 এভাবে আসতেই আছে। এটা হচ্ছে আবৃত দশমিক ভগ্নাংশ। একটি পরীক্ষা, নিচের কোনটি আবৃত দশমিক ভগ্নাংশ? ক নম্বর 37.567, খ 76.787878, গ নম্বর 23.698... যেটা সঠিক উত্তর হবে সেটার নম্বরটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। বিশুদ্ধ পৌনঃপুনিক ভগ্নাংশ, দশমিক ভগ্নাংশে দশমিক বিন্দুর পর আবৃতাংশ ছাড়া অন্য কোনো অঙ্ক না থাকলে তাকে বিশুদ্ধ পৌনঃপুনিক ভগ্নাংশ বলে। যেমন 1.3 পৌনঃপুনিক 4 পৌনঃপুনিক, অর্থাৎ দশমিকের ডান পাশে শুধু পৌনঃপুনিক অঙ্ক থাকবে, পৌনঃপুনিক সংখ্যা থাকবে। এখানে দশমিক রয়েছে, তার ডান পাশে দুটি অঙ্ক 3 আর 4, দুইটাই পৌনঃপুনিক। 3, 4 ছাড়া কোনো খালি অঙ্ক নেই এই দশমিকের ডান পাশে পৌনঃপুনিক অঙ্ক ছাড়া আর কোনো খালি অঙ্ক নেই। এটা হচ্ছে বিশুদ্ধ পৌনঃপুনিক ভগ্নাংশ। কেন বিশুদ্ধ পৌনঃপুনিক? দশমিকের ডান পাশে কোনো খালি অঙ্ক নেই, অর্থাৎ পৌনঃপুনিক ছাড়া কোনো খালি অঙ্ক নেই। মিশ্র পৌনঃপুনিক ভগ্নাংশ, দশমিক ভগ্নাংশে দশমিক বিন্দুর পর আবৃতাংশ ছাড়া অন্য কোনো অঙ্ক থাকলে তাকে মিশ্র পৌনঃপুনিক ভগ্নাংশ বলে। যেমন 7.345, 7 পয়েন্ট, এই যে পয়েন্ট মানে দশমিকের ডান পাশে 3 আছে, 4 আছে, 5 রয়েছে, 5-এর উপরে কিন্তু 5-এর উপরে পৌনঃপুনিক, তাহলে দশমিকের ডান পাশে পৌনঃপুনিক অঙ্ক আছে, আবার পৌনঃপুনিক ছাড়া খালি অঙ্ক রয়েছে। যেমন 3-4-এর উপর পৌনঃপুনিক নেই, তার মানে 3 আর 4 হচ্ছে খালি, কিন্তু 5-এর উপর পৌনঃপুনিক রয়েছে। তাহলে আমরা বলতে পারি দশমিকের ডান পাশে পৌনঃপুনিক অঙ্ক থাকবে, পৌনঃপুনিক ছাড়াও থাকবে। এমন যদি হয় তাহলে সেটা হচ্ছে মিশ্র পৌনঃপুনিক ভগ্নাংশ। ধনাত্মক সংখ্যা, শূন্য থেকে বড় সকল সংখ্যাকে ধনাত্মক সংখ্যা বলে। যেমন 1, 3, 0.612, 7/2 ইত্যাদি, এগুলো হচ্ছে ধনাত্মক সংখ্যা। শূন্য থেকে বড় বলছে, শূন্য থেকে বড়। এখানে আমরা সংখ্যা রেখা দেখছি, এটা হচ্ছে শূন্য বরাবর শূন্য,
আর এটা হচ্ছে 1 শূন্য থেকে বড়। এই যে ডান পাশেরগুলো সব শূন্য থেকে বড়, ডান পাশেরগুলো সব শূন্য থেকে বড়। তাহলে শূন্যর ডান পাশে যত সংখ্যা রয়েছে সবগুলো হচ্ছে ধনাত্মক সংখ্যা, আর শূন্যর বাম পাশে যে সংখ্যাগুলো রয়েছে সেগুলো হচ্ছে ঋণাত্মক সংখ্যা। অবশ্যই শূন্য থেকে বড় হতে হবে। তাহলে 1 শূন্য থেকে বড় বুঝলাম, 3 বড় সেটাও বুঝলাম, 0.612 এটা কিভাবে বড়? হ্যাঁ, এটাও বড়, যেহেতু জিরোর পরে দশমিক আছে, তারপরে কোনো কিছু সংখ্যা রয়েছে, এটার অবস্থান হবে এই যে 0 এবং 1 দুইটার মাঝখানে। 0 এবং 1-এর মাঝখানে যে জায়গাটি রয়েছে এখানের কোনো একটি জায়গায় এই সংখ্যাটির অবস্থান। 7/2 এটাকে ভাগ দিলে একটি দশমিক সংখ্যা বের হবে, এবং সেটার অবস্থান হবে একটি দশমিক সংখ্যা বের হবে, সেটার অবস্থান হবে এই যে 3 এবং 4-এর মাঝখানে, 3 আর 4-এর মাঝখানে কোনো একটি জায়গায় হবে এটার অবস্থান। তাহলে ধনাত্মক সংখ্যা হচ্ছে শূন্য থেকে বড় সকল সংখ্যাকে ধনাত্মক সংখ্যা বলে। একটি পরীক্ষা, নিচের কোনটি ধনাত্মক সংখ্যা? ক নম্বর 5, খ -0.612, গ -7/3। এটার মধ্যে কোনটি ধনাত্মক সংখ্যা? অবশ্যই নম্বরটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। ঋণাত্মক সংখ্যা, শূন্য থেকে ছোট সকল সংখ্যাকে ঋণাত্মক সংখ্যা বলে, যেমন -2, -1/2, -√2, -0.415 ইত্যাদি। শূন্য থেকে ছোট সকল সংখ্যাকে ঋণাত্মক সংখ্যা বলে। শূন্য থেকে ছোট হতে হবে। আমরা সংখ্যা রেখে দেখি, এটা হচ্ছে শূন্য, শূন্যর বাম পাশে যত সংখ্যা রয়েছে সব শূন্য থেকে ছোট। তাহলে -2 শূন্য থেকে ছোট, মানে যত ঋণাত্মক যত সংখ্যা আছে, মাইনাসের যত সংখ্যা আছে সবই শূন্য থেকে ছোট, আর একে ঋণাত্মক সংখ্যা বলে। এই যে ভগ্নাংশ সংখ্যা যেটা লব্বাই হর, এটাকেও ভাগ দিলে একটা দশমিক বের হবে, অর্থাৎ মাইনাস একটা দশমিক বের হবে, সেটার অবস্থান শূন্যর বাম পাশে। সবগুলোই হচ্ছে শূন্য থেকে ছোট, আর মাইনাস থাকলে সেটা শূন্য থেকে ছোট হয়, আর সবগুলো হচ্ছে ঋণাত্মক সংখ্যা। একটি পরীক্ষা, নিচের কোনটি ঋণাত্মক সংখ্যা? ক 9, খ 0.812, গ -7/3। তিনটির মধ্যে কোনটি ঋণাত্মক সংখ্যা? সেটা অবশ্যই সেটার নম্বর কমেন্ট বক্সে জানিয়ে দিন। অঋণাত্মক সংখ্যা, শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যাকে অঋণাত্মক সংখ্যা বলে। শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যাকে অঋণাত্মক সংখ্যা বলে, যেমন এখানে 0 লিখলাম, 3, 7, 1/2, 0.612 ইত্যাদি। অর্থাৎ শূন্যও থাকবে এবং যত ধনাত্মক আছে সবগুলো থাকবে। সংখ্যা রেখায় দেখি, এর হচ্ছে শূন্য, এই জায়গাটা, এর ডান পাশে যত সংখ্যা রয়েছে সব, মানে পূর্ণ সংখ্যা, দশমিক সংখ্যা, ভগ্নাংশ সংখ্যা সব হচ্ছে অঋণাত্মক সংখ্যা, মানে শূন্য থাকবে এবং ধনাত্মকগুলো থাকবে। অঋণাত্মক সংখ্যার মধ্যে কোনো মাইনাসের বা ঋণাত্মক বা বিয়োগের কোনো সংখ্যা থাকবে না, সব ধনাত্মক মানে পজিটিভগুলো হবে, সেটাই হচ্ছে অঋণাত্মক সংখ্যা। তবে শূন্য থাকবে, শূন্যর আর বাকি সব ধনাত্মক সংখ্যা, সবই হচ্ছে অঋণাত্মক সংখ্যা। এই যে একটা এর মতো দেখতে পাচ্ছি, এটা কি? এটা হচ্ছে বিলংস টু মানে হচ্ছে এতে বিদ্যমান। ক্রমিক এর মানে হচ্ছে পর্যায়ক্রমে বা পাশাপাশি। এই শব্দটি আমরা অনেক পাবো অঙ্কের মধ্যে। ক্রমিক বলতে পর্যায়ক্রমে বা পাশাপাশি বোঝায়। জোড় সংখ্যা, যে সকল সংখ্যার শেষে 0, 2, 4, 6, 8 থাকে সেগুলো জোড় সংখ্যা, যেমন 6548, 8796, 6750 ইত্যাদি। 6548 এটার শেষে হচ্ছে 8, তার মানে হচ্ছে এটা হচ্ছে জোড় সংখ্যা। 6548 হচ্ছে জোড় সংখ্যা। 8796 শেষে রয়েছে 6, এটা হবে জোড় সংখ্যা। 8796 জোড় সংখ্যা। 6750 শেষে রয়েছে 0, এটা হবে জোড় সংখ্যা। তাহলে আমরা কি বুঝলাম? যে সংখ্যার শেষে 0, 2, 4, 6, 8 এগুলো থাকে সেটা হচ্ছে জোড় সংখ্যা। বেজোড় সংখ্যা, যে সকল সংখ্যার শেষে 1, 3, 5, 7, 9 থাকে সেগুলো বেজোড় সংখ্যা, যেমন 6753, 7689, 7681। 6753 শেষে 3 রয়েছে, 7689 শেষে 9 রয়েছে, 7681 শেষে 1 রয়েছে। ভগ্নাংশের ভাগ করতে হলে দ্বিতীয় ভগ্নাংশকে গুণ দিয়ে উল্টিয়ে দিতে হয়। ভগ্নাংশের ভাগ করতে হলে দ্বিতীয় ভগ্নাংশকে গুণ দিয়ে উল্টিয়ে দিতে হয়, যেমন 5/7 ভাগ 5/14। এটা কি হবে? 5/7 ইন্টু
14/5। এই যে এটা হচ্ছে দুইটা ভগ্নাংশ ভাগ আকারে রয়েছে, দুইটা ভগ্নাংশ ভাগ আকারে রয়েছে। ভাগ করার নিয়ম হচ্ছে প্রথম ভগ্নাংশ ঠিকই রাখবো, পরেরটাকে আগে গুণ দিব, তারপর উল্টিয়ে দেব। এই 14 উপরে চলে গেছে, 5 নিচে চলে গেছে। পরের ভগ্নাংশকে গুণ দিয়ে উল্টিয়ে দিতে হয়, গুণ দিয়ে উল্টিয়ে দিতে হয়। ভগ্নাংশের ভাগ এভাবে করতে হয়, অর্থাৎ গুণ চিহ্ন দিয়ে পরের ভগ্নাংশটিকে উল্টিয়ে দিতে হয়। দশমিকের পর যত ঘর নির্ণয় করতে বলে তার পরের ঘরে 5, 6, 7, 8, 9 থাকলে 1 যোগ করতে হবে। 5.7685768 একটি সংখ্যা। যদি বলা হয়ে থাকে 3 ঘর পর্যন্ত, দশমিকের পরে 3 ঘর পর্যন্ত সংখ্যা নিতে, তাহলে আমরা কি করতাম? 5.768 নিতাম, 5.768 নিতাম। কিন্তু এখানে 9 হলো কেন? এই যে 8-এর পরের সংখ্যা 5 রয়েছে, এই জন্য 8-এর পরের সংখ্যা 5, 6, 7, 8, 9 এই 5টার মধ্যে একটা থাকলে আগেরটার সাথে 1 যোগ হয়। যেহেতু 7, 6, 8 হওয়ার কথা ছিল, কিন্তু এই 8-এর ডান পাশে যেহেতু 5 রয়েছে, এই জন্য 8-এর সাথে 1 যোগ হয়ে 9 হয়েছে। আবার 3.675890 একটি সংখ্যা। যদি 3 ঘর পর্যন্ত নিতে বলে তাহলে 3.675 হওয়ার কথা ছিল, 3.675 হওয়ার কথা ছিল। তাহলে আমরা 6 লিখলাম কেন? 67 দশমিকের ডান পাশে 676 লিখলাম কেন? কারণ 675 এই 3 ঘরের ডান পাশে রয়েছে 8 থাকার কারণে 5-এর সাথে 1 যোগ হয়েছে, 676 হয়েছে, এখানে 676 হয়েছে। তাহলে আমরা কি বুঝলাম? যদি 3 ঘর পর্যন্ত, 2 ঘর পর্যন্ত, 4 ঘর পর্যন্ত, যে কয় ঘর পর্যন্ত সংখ্যা নিতে বলে, দশমিকের ডান পাশে নিতে বলে, তার পরের ঘর দেখব। পরের ঘরে যদি 5, 6, 7, 8, 9 এগুলোর কোনো একটি থাকে, তো আগের ঘরের সাথে 1 যোগ হয়ে যাবে।